আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। ঈদের দিনটা আশা করি সবাই যে যার মতো করে নিজের পরিবার পরিজন এবং সেই সাথে বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটাতে পেরেছেন ভালোভাবেই। তবে আমরা যেই ব্যাপারটা নিয়ে আসলে ঈদের দিনেও অপেক্ষায় ছিলাম, বাংলাদেশের সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচ মালদ্বীপসের সঙ্গে বাংলাদেশ সময় রাত 8টায় হয়েছিল গতকাল। সেই ঈদের রাতটা বা প্রাইম টাইম টেলিভিশন স্ক্রিনের সামনে আমরা অন্য অনেক অনুষ্ঠান বাদ দিয়েও বাংলাদেশের মেয়েদের এই খেলাটা দেখতে বসেছিলাম। একটা আশা আমাদের মনের কোণে ছিল যে বাংলাদেশের মেয়েরা অন্তত যারা এশিয়ান কাপ মূল পর্বে খেলে এসেছে, আন্ডার 20 এশিয়ান কাপ মূল পর্বে খেলে এসেছে, এই দুটো টুর্নামেন্ট খেলে আসা অনেক খেলোয়াড়ে বা সব খেলোয়াড়ে মোটামুটি এই বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়েছিলেন এবং তারা সাফের এই কম্পিটিশনটা টানা তৃতীয়বারের মতো শিরোপাটা ধরে রাখার একটা মিশন নিয়ে গতকাল ইন্ডিয়ার গোয়াতে ম্যাচটা খেলতে নেমেছিল মালদ্বীপের সঙ্গে। আমরা সেই আশাটা নিয়ে দেখতে বসেছিলাম যে আমরা পিটার বাটলারের এই টিমটার অধীনে একটা ভালো মানের ফুটবল দেখব এবং আমরা যে এশিয়ান কাপের মূল পর্বে খেলেছি, আমরা যে এশিয়ার সেরা 12 দলের মধ্যে একটা হয়েছিলাম মেইন লেভেলে, সিনিয়র লেভেলে এবং আন্ডার 20 লেভেলেও, সেটার একটা প্রমাণ, একটা স্বাক্ষর, একটা ছাপ আমরা মাঠে দিতে চেয়েছিলাম। তবে আমি জানি না, বাংলাদেশ এই টুর্নামেন্টে যাওয়ার আগে থাইল্যান্ডে কিন্তু 2 সপ্তাহের একটা বড় ক্যাম্প করেছিল এবং তারপর তারা ইন্ডিয়াতে গিয়েছে। সেখানে আসলে ওয়েদার কন্ডিশনটা থাইল্যান্ডের সঙ্গে একেবারে সিমিলার না, বাট ডেফিনেটলি থাইল্যান্ডে তারা বেটার ফ্যাসিলিটি পেয়েছিল ট্রেনিং করার, প্র্যাকটিস করার, পিটার বাটলারের আন্ডারে নিজেদেরকে আরেকটু ওয়েল ড্রিলড অবস্থায় এই টুর্নামেন্টে আসার জন্য। প্রথম ম্যাচটা দেখে আসলে যেটা মনে হয়েছে, অনেক ধরনের নেগেটিভ বিষয় কিন্তু আমাদের চোখের সামনে এসেছে। সবার আগে রেজাল্টটা বলে দিই, নিশ্চয়ই যারা যারা ম্যাচ দেখেছেন তারা জানেন, কিংবা পরবর্তীতে যারা স্ক্রল করেছেন সোশ্যাল মিডিয়াতে তারা দেখে ফেলেছেন। ম্যাচের রেজাল্টটা হচ্ছে বাংলাদেশ 4 মালদ্বীপ 2। দেখে মনে হতে পারে যে হ্যাঁ, আমরা কনভিন্সিংলি হয়তো মালদ্বীপসকে হারিয়ে দিয়েছি, এবং এক প্রকার কনভিন্সিংই ছিল ব্যাপারটা। মানে ব্যাপারটা এরকম না যে আমরা ম্যাচটা কোনো সময় হারবো বা ড্র করে সেসব, এরকম মনে হয়নি। কারণ বাংলাদেশ অনেক সুযোগ তৈরি করেছে এবং করারই কথা। মালদ্বীপসের তুলনায় বাংলাদেশের এই মেয়েদের দল অনেক গুণে বেটার। বাট যেই মানের টিম বাংলাদেশের এই মেয়েদের টিমটাকে আমরা দেখে এসেছি, সেই ধরনের ইন্টেন্সিটি, সেই ধরনের কেমিস্ট্রি, সেই ধরনের হাঙ্গার, সেই ধরনের ফিনিশিং যে অ্যাবিলিটি, সেগুলো কিন্তু আমরা কিছুই এই ম্যাচের মধ্যে দেখতে পাইনি, এবং সেটাই আমাদের কাছে মনে হচ্ছে সবচেয়ে বড় শঙ্কার কারণ। লিডারশিপে রিসেন্টলি একটা পরিবর্তন এসেছে। আপনারা জানেন যে আফিদাকে তারা ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দিয়েছেন কোচ পিটার বাটলার, এবং তার জায়গায় মারিয়া মান্দা, দ্য এক্সপিরিয়েন্স মিডফিল্ডার, বাংলাদেশের মিডফিল্ডের মেইন ইঞ্জিন যাকে বলা হয় মনিকা চাকমার পাশাপাশি, তাকে ক্যাপ্টেন্সিটা দেওয়া হয়েছে এবং তার ক্যাপ্টেন্সিতে বাংলাদেশ প্রথমবারের মতো এবারের সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচটা তারা খেলতে নেমেছিল। লাইন আপটার মধ্যে বেশ কিছু ইন্টারেস্টিং চেঞ্জেস আমরা কিন্তু দেখেছি, এবং আমরা সবচেয়ে ইন্টারেস্টিং যে জায়গাটা ছিল সেটা হচ্ছে ফরওয়ার্ড লাইনটা। কারণ পিটার বাটলার তিনি কিন্তু এই প্রথম ম্যাচটা হওয়ার আগেই তিনি জানিয়ে দিচ্ছিলেন যে সুইডেন থেকে আসা আমাদের আনিকা রানিয়া, তাকেই কিন্তু ওই ফরওয়ার্ড পজিশনটায় খেলানো হবে বা সেন্ট্রাল স্ট্রাইকারের পজিশনটায় তিনি খেলাতে চান। এবং আনিকা রানিয়া সিদ্দিকী তিনি নেমেই একটা রেকর্ড করেছেন। ডেফিনেটলি সেই রেকর্ডটা হচ্ছে সাফ উইমেন্স ফুটবলের ইতিহাসে এত কুইক ফার্স্ট গোল কোনোদিন কেউ করতে পারেনি। 12 সেকেন্ডের মধ্যে, ম্যাচ শুরুর 12 সেকেন্ডের মধ্যেই বাংলাদেশ এগিয়ে গিয়েছিল ওই আনিকা রানিয়ার একটা গোলে, এবং দুর্দান্ত একটা স্কিল দেখিয়ে তিনি চমৎকার একটা টার্ন নিয়ে গিয়ে তারপর ফিনিশটাও করেছেন চমৎকারভাবে। ইনিশিয়াল স্টার্টটা দেখে মনে হচ্ছিল যে বাংলাদেশ বোধহয় ওই যে ইন্ডিয়া মালদ্বীপসকে যেভাবে 11টা গোল দিয়েছে, বাংলাদেশও হয়তো প্রচুর গোলের সুযোগ তৈরি করবে এবং প্রচুর গোল দিবে। বাট আলটিমেটলি কিন্তু সে ব্যাপারটা ঘটলো না। ম্যাচ যত সময় গড়িয়েছে আমরা দেখলাম কিছু জিনিস খুব চোখের সামনে পড়েছে। বাংলাদেশের 11-এ যেটা বলছিলাম যে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আনিকা রানিয়াকে সেন্টার ফরওয়ার্ড খেলানো, এবং সেটার সুফলটা বাংলাদেশ প্রথম 12 সেকেন্ডের মধ্যে পেয়ে গেছে। তবে এছাড়া আনিকা রানিয়া সিদ্দিকী তিনি কতটুকু আসলে এফেক্টিভ হতে পেরেছেন, আমি কিন্তু কিছুটা সন্দিহান রয়েছে। আমাদের কেমিস্ট্রির একটা বিশাল বড় অভাব ছিল। মেয়েদের টিমের সবচেয়ে বড় যেই হাইলাইটেড ব্যাপারটা ছিল, কালী সুন্দর স্কুল থেকে আসা যে মেয়েদের ব্যাচ, যে মেয়েদের ব্যাচটা আস্তে আস্তে ফ্লারিশ করে এইজ লেভেল থেকে বাংলাদেশকে সাকসেস দিতে দিতে এই ব্যাচটাই এখন ন্যাশনাল টিমে অনেকেই সেই ব্যাচের হয়ে খেলেছিলেন, সেই ব্যাচেরই অনেকজন এখানে রয়েছেন। এই যে ট্রেন্ডটা ছিল, এই যে গোল্ডেন জেনারেশনটা ছিল, পিটার বাটলারের অধীনে কিন্তু সেই জেনারেশনটা একটু একটু করে ভাঙছে, এবং ভাঙতেই হবে। কারণ টিমটাকে ইভলভ করতে হবে, নতুন প্লেয়ারদেরকে ইন্টিগ্রেট করতে হবে, পারফরমেন্সের বিচারে টিমটার আরেকটু বেটার শেপে নিয়ে আসার পরিকল্পনা থাকতে হবে, পাইপলাইনের প্লেয়ারদেরকে ইন্টিগ্রেট করা শুরু করতে হবে।
সেই জায়গাগুলো থেকে ডেফিনেটলি পিটার বাটলার চপ অ্যান্ড চেঞ্জ তিনি ডেফিনেটলি করছেন, তবে সেটা কিন্তু কেমিস্ট্রিতে, টিম কেমিস্ট্রিতে একটা অন্যরকম প্রভাব ফেলছে এবং আজকে আমার কাছে মনে হচ্ছে একটু বিরূপ প্রভাবই ফেলেছে কিনা। কারণ আমার কাছে মনে হচ্ছে যে অনেকগুলো মিসড প্লেস পাসেস আমরা দেখেছি মিডফিল্ডে। আপনি যদি চিন্তা করেন আজকে কিন্তু মনিকা চাকমা হতে পারে তিনি স্লাইটলি ইনজুর্ড, যে কারণে তাকে আজকে 11-এ নামানো হয়নি, বা হতে পারে মালদ্বীপসকে আসলে খুব একটা বেশি শক্তিশালী দল বাংলাদেশ মনে করেনি, সে কারণে হয়তো ইন্ডিয়া ম্যাচের জন্য মনিকা চাকমাকে তারা সেভ করে রাখতে চেয়েছিল। স্টার্টিং 11-এ কিন্তু এই মারিয়া মান্দার পাশাপাশি মনিকা চাকমাকে আমরা দেখিনি। আমরা দেখেছি একদিকে উমেহলা মার্মা খেলেছেন আর অন্যদিকে ডেবিউ পেয়েছেন মমিতা খাতুন। এরা যখন খেলা শুরু করেছিলেন আমার কাছে মনে হচ্ছিল যে আমাদের মিডফিল্ডে একটু অগোছালো ছিল, একটু ইনভিজিবল ছিল, এবং মারিয়া মান্দা যিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন সেই ম্যাচে, তিনি বাদবাকিরা আসলে নিজেদের রোলটা কতটুকু মিট করতে পেরেছেন সেটা নিয়ে আমার সন্দেহ রয়েছে। এবং বেশ কিছুবার আমরা দেখেছি যে কানেকশনের একটা ঘাটতি বা অভাব আমরা লক্ষ্য করছিলাম। এবং আরো একটা গ্লেয়ারিং বিষয় যেটা আমাদের খেলার মধ্যে আমি দেখলাম সেটা হচ্ছে যে প্রচন্ড রকম অপরচুনিটি মিস করার যে ব্যাপারটা, ক্লিনিক্যাল ফিনিশিং বলতে এই ম্যাচে কিছুই ছিল না এবং বেশ স্ট্রাগল করেছিলেন। শামসুন নাহার জুনিয়র কতগুলো ভালো সুযোগ পেয়েছেন, তিনি মিস করলেন। ঋতুপর্ণা চাকমা ফ্রম দ্য লেফট ফ্ল্যাঙ্ক, মানে তার ফ্ল্যাঙ্কটা ধরেই বাংলাদেশের মূলত সব আক্রমণগুলো হচ্ছিল। মালদ্বীপও আসলে খুব সেন্ট্রালি ন্যারো ডিফেন্ড করছিল লো ব্লকে, সে কারণে বাংলাদেশ বারবার ওয়াইড পজিশনে যাচ্ছিল এবং তারা বারবার ওই লেফট ফ্ল্যাঙ্ক দিয়ে যাচ্ছিল, ওই ঋতুপর্ণার উইং থেকে যাচ্ছিল এবং তিনি প্রেডিক্টেবল হয়ে যাচ্ছিলেন। তার লেফট ফুট দিয়ে ক্রস যাচ্ছে বক্সের ভেতরে, বাট সেটাও রিসিভ করার মতো বা সেটাকে ফিনিশ করার মতো কেউ নেই। যখন আছেন তারাও আবার মিস করছেন। শামসুন নাহার জুনিয়র তো ওপেন গোলও মিস করেছেন দুইটা ফার্স্ট হাফে। আমরা ফার্স্ট হাফের মধ্যে 5টা-6টা দিয়ে দিতে পারতাম যদি আমাদের ফরওয়ার্ডার একটু ফিনিশিংয়ে মনোযোগী হতে পারতেন। বাট আনফর্চুনেটলি আমার কাছে মনে হয়েছে যে ভেরি মাচ প্রেডিক্টেবল গেম হয়েছে। যখনই বারবার ঋতুপর্ণা বলটা পাচ্ছিলেন তার উপর দুজন যখন গার্ড দিচ্ছিলেন মালদ্বীপসের, বেশিরভাগ ক্রসই, তার 50%-এর বেশি সংখ্যক ক্রস আজকে ঋতুপর্ণা চাকমার সেগুলো কিন্তু ডিফ্লেক্টেড হয়ে কর্নার হয়ে বেরিয়ে গেছে, অর্থাৎ তিনি ক্রসগুলো কমপ্লিটই করতে পারেননি। এতটাই প্রেডিক্টেবল হয়ে গেছিল বাংলাদেশের গেম প্লেটা, স্পেশালি বল যখন তাদের পায়ে থাকে। এবং পিটার বাটলার যেহেতু মালদ্বীপস, তিনি তো হাইলাইনে খেলবেনই, তিনি হাইলাইন খেলতেই পছন্দ করেন, সেই হাইলাইনে খেলার খেসারত বাংলাদেশকে কিন্তু দুইবার দিতে হয়েছে। এবং প্রথম যে গোলটা মালদ্বীপস দিয়েছে, বাংলাদেশ তখন ইতিমধ্যেই 2-0-তে এগিয়ে গিয়েছিল। উমেলা মার্মা একটা গোল দিয়েছেন, ভালো একটা ফিনিশ ছিল সেটা ডেফিনেটলি। তবে 2-0-তে এগিয়ে থাকার পর মালদ্বীপস একটা গোল ফিরিয়ে দেয় এবং সেটাও বিশাল একটা হাইলাইন, সেখান থেকে একটা কাউন্টারে একটা বল, লুজ বল পেয়ে যায় মালদ্বীপসের একজন ফরওয়ার্ড, এবং তিনি যখন দেখছেন যে মিলি আক্তার এতটা সামনে আছেন তার উপর দিয়ে এই বলটা তিনি শট মেরে দিয়েছেন, বারে লেগে বলটা ভিতরে ঢুকে তারপর বেরিয়ে এসেছিল এবং প্রথম গোলটা মালদ্বীপ সেভাবেই পায়। দ্বিতীয় গোলটার সময়ও আমার কাছে মনে হয়েছে যে মালদ্বীপসের প্লেয়ারের ফিনিশিং এর পাশাপাশি আমাদেরও আসলে ওই যে হাইলাইন খেলতে থাকা, নিজেরাই প্রেশার দিচ্ছি, নিজেরাই গোল দিতে চাইছি, কিন্তু সেখান থেকে উল্টো একটা গোল খেয়ে যাওয়া, এরকম হয়ে সিচুয়েশনটা 2-2 পর্যন্ত এসেছিল। শেষ দিকে অবশ্য দুটো গোল আমরা পেয়ে গেছি। সুরভি আকন্দ প্রীতি তৃতীয় গোলটা দিয়েছেন এবং ম্যাচ শেষ হওয়ার একটু আগে কোহাতি কিসকু তিনি চতুর্থ গোলটা দিয়ে অন্তত স্কোর লাইনটাকে একটু সম্মানজনক একটা জায়গায় রেখেছেন, যে বাংলাদেশ অন্তত 4টা গোল দিয়েছে মালদ্বীপস দলটার এগেনস্টে। বাট আমি কিন্তু কেমিস্ট্রির বিশাল একটা ঘাটতি দেখেছি এবং এই দলটার মধ্যে প্রিভিয়াস সময় যে হাঙ্গারটা থাকে, বলটা হারিয়ে ফেললে রিলেন্টলেস প্রেশার দিয়ে বলটাকে তুলে আনা, বলটাকে আনার পর যেই টিম কেমিস্ট্রির মাধ্যমে, ওই ট্রায়াঙ্গুলেশনের মাধ্যমে, বোঝাপড়ার মাধ্যমে যে অ্যাটাকগুলো ক্রিয়েট করা, সেইখানেও কিন্তু আমি একটা ঘাটতি দেখেছি বিশাল বড়। এবং সেই সাথে একটা রাস্টিনেস দেখছি বা কানেকশনের একটা অভাবও দেখছি। রাইট ফ্ল্যাঙ্ক দিয়ে আমাদের লিটারেলি তেমন কোনো অ্যাটাক হয়ইনি বলতে গেলে। শামসুন নাহার জুনিয়র, তাকে আমরা আসলে এইজ লেভেলে যে অবস্থায় দেখেছি, ন্যাশনাল টিমে আসার পরেও তিনি যে অবস্থায় খেলেছেন, তার থেকে মনে হচ্ছে তার পারফরমেন্স ডিটেরিয়েট করছে। সো এই ব্যাপারগুলোর সঙ্গে কিন্তু আমরা পিটার বাটলারের পারফরমেন্স বা তার দলটাকে অ্যাসোসিয়েট করি না, আমরা বাংলাদেশ উইমেন্স টিমটাকে অ্যাসোসিয়েট করি না। একটু ওভার রিয়াক্ট করে ফেলছি কিনা আমি জানি না, কারণ আমার কাছে মনে হয় যে ইভেন গতবারও যখন সাফ বাংলাদেশ খেলতে গিয়েছিল সেখানেও কিন্তু প্রথম ম্যাচ পাকিস্তানের সাথে একটু হোঁচট খাওয়া অবস্থা থেকে বাংলাদেশ ড্র করে, তবে পরবর্তীতে কিন্তু বাংলাদেশ আস্তে আস্তে টুর্নামেন্টের বিজনেস এন্ডে গিয়ে তাদের পারফরমেন্সটা আরও বেটার হতে থাকে। ইন্ডিয়াকে 3-1 গোলে হারানো, তারপর ফাইনালটাতেও জিতে যাওয়া, সবকিছু মিলে বাংলাদেশ ওয়াজ মাচ বেটার। প্রথম ম্যাচে পাকিস্তানের এগেনস্টে খেলাটা দেখে মনে হচ্ছিল যে এই দলটা কি খেলছে আসলে, মানে এরকম কেন খেলছে। বাট কনসার্নের জায়গা কিন্তু রয়ে গেছে। ভয় এবং শঙ্কা, যেটা বলছিলাম আমার থাম্বনেইলেই, এই ভয় এবং শঙ্কা নিয়ে কিন্তু ইন্ডিয়ার সঙ্গে নেক্সট ম্যাচটা আমরা দেখতে বসবো। আশা করব সেই ম্যাচটায় বাংলাদেশ মাচ বেটার পারফরমেন্স দিবে। 31 তারিখ মে মাসের রাত 8টায় ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ। দেখা যাক বাংলাদেশের মেয়েরা এরকম একটা ডিসঅ্যাপয়েন্টিং পারফরমেন্স থেকে কতটুকু ফিরে আসতে পারে। আপনাদের মতামতগুলো জানিয়ে দিবেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।